স্টক মার্কেটে শেয়ার কেনা বেচা শুধু যদি লাকি হতো, তোমার কি মনে হয় রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফেট এরা বিলিনিয়ার হতে পারতো? আসল কথা হলো, স্টক মার্কেটে একজন ভালো ইনভেস্টর হতে গেলে তোমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও বুঝতে হবে। সিম্পল ভাষায় যদি আমি বলি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে যেটার দ্বারা তুমি বুঝতে পারবে কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম, ব্যালেন্স শিট দেখে বুঝতে পারবে কোম্পানি ইয়ার অন ইয়ার প্রফিট বানাচ্ছে না লস, লাস্ট কোয়ার্টারে রেজাল্ট কি ছিল, তার সাথে তাদের প্রোডাক্ট ডিমান্ড, প্রোডাক্ট কোয়ালিটি, এগুলোও তুমি বুঝতে পারবে। আর যদি তুমি কোম্পানির পুরো ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডিমান্ড, কোম্পানির প্রফিট লস সব কিছু জেনে নাও, তাহলে তুমি ফিউচারও প্রেডিক্ট করতে পারবে। যদি এই কোম্পানি পাস্টে এরকম রেজাল্ট বানিয়েছে, এরকম ডিমান্ড আছে, তাহলে মেবি ফিউচারও ভালো বা খারাপ হতে পারে। স্টক মার্কেটে তো হাজারো কোম্পানি আছে, সব কোম্পানি কি প্রফিটেবল? না, সব কোম্পানি কখনো প্রফিটেবল হতে পারে না। যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, সেই কোম্পানিগুলোতে যদি তুমি ইনভেস্ট করো, লং টার্মে ওই কোম্পানিগুলো তোমাকে ভালো রিটার্ন দিতে পারবে। আর যদি তুমি কিছু না দেখে এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করো যারা ফাইন্যান্সিয়ালি উইক, প্রচুর লোন চলছে, নেট প্রফিট সেরকম নেই, ওরকম কোম্পানিতে টাকা দিলে অবশ্যই তোমার টাকা ইন ফিউচার ডুববে। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কোফাউন্ডার। 3 বছর আগে যখন আমি শেয়ার মার্কেটে এসেছিলাম, তখন ইউটিউবে কোনো প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে আমি কোনো ভিডিওস পাই যেখান থেকে আমি শিখবো। তাই আমি এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে আমার ভিডিওগুলো থেকে তোমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে স্টক মার্কেট বাংলা ভাষায় ইজিলি শিখতে পারবে। তো চলো শুরু করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে মেনলি দুটো পার্ট থাকে, একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, একটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। নাম শুনে নিশ্চয়ই কিছুটা আইডিয়া করতে পারছো এটা কি হবে। চলো এগুলো দেখে নিই। ফার্স্টেই আসছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে তুমি বুঝবে কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম, কোম্পানির যে প্রোডাক্ট আছে ওর ডিমান্ড কিরকম মার্কেটে, কোম্পানির বিজনেস মডেল কিরকম, আর ওই সেক্টরটা কিরকম পারফর্ম করছে। স্বাভাবিক যদি ওই কোম্পানির সেক্টরটা গ্রোয়িং হয়, তাহলে ইন ফিউচার ওই কোম্পানিও মেবি ভালো প্রফিট করবে। যেরকম ধরো এক্সাম্পল ইভি, ইলেকট্রনিক ভেহিকেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এই সেক্টরগুলো হচ্ছে গ্রোয়িং সেক্টর। এই সেক্টরগুলোর কোম্পানিতে যদি তুমি টাকা লাগাও, লং টার্মে এই কোম্পানিগুলো তোমাকে প্রফিট দেওয়ার চান্সেস অনেক বেশি হবে। ঠিক সেই রকমভাবে টেলিভিশন চ্যানেল, রেডিও, ডিজেল কার, এই সেক্টরগুলো আস্তে আস্তে দেখবে মরেই যাচ্ছে, এগুলো গ্রোয়িং সেক্টর কোনোভাবেই না। এবারে আসছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কিছু নাম্বারসের কথা হতে চলেছে। কোয়ান্টিটিভ অ্যানালাইসিসে আমরা মেনলি কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট লস, ক্যাশ ফ্লো, ডিফারেন্ট ডিফারেন্ট রেশিওস, এই সব নাম্বারের ওপর ডিপেন্ড করে বুঝি যে কোম্পানি কিরকম পারফর্ম করছে বা কোম্পানির হেলথ এখন কিরকম আছে, কোম্পানি কি আদৌ প্রফিটেবল কি কোম্পানির লস বানাচ্ছে। এই কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এই দুটো যদি তুমি ভালো করে বোঝো, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে তুমি এগুলো চেক করে নিলে তুমি একজন ভালো ইনভেস্টর হতে পারবে। চলো এবার একটু ডিটেলে বুঝি এগুলো তোমরা কিভাবে বুঝবে। কোনো কোম্পানিতে যদি তোমার ইনভেস্ট করার প্ল্যান থাকে, ইনভেস্ট করার আগে তোমাকে জেনে নিতে হবে কোম্পানি অ্যাকচুয়ালি কি করে, কোম্পানিটা প্রফিটেবল কিনা, কোম্পানির ফিউচার প্রসপেক্টিভ কি আছে, আর যদি প্রফিটও করে কিভাবে প্রফিট বানাচ্ছে, এই ডিটেলসগুলো একটু তোমাকে জেনে নিতে হবে। বিজনেস মডেল কিভাবে বুঝবে? ধরো ফর এক্সাম্পল তুমি স্পেন্সারে গেলে জামা কাপড় পাচ্ছ, গ্রসারি পাচ্ছ, জুতো পাচ্ছ, স্কিন কেয়ার প্রোডাক্টস পাচ্ছ, সব পাচ্ছ। তাহলে তুমি এটা বুঝতে পারছো যে এই কোম্পানিতে সব রকম প্রোডাক্ট তুমি পাবে। ঠিক সেই রকম ভাবে তুমি যদি টাটা স্টিল কোম্পানিকে ধরো, টাটা স্টিল শুধুই স্টিল প্রোডাকশন করছে। ঠিক সেরকম ভাবে তুমি যদি সিলেদার্সে ঢোকো, সিলেদার্সে দেখবে শুধুই জুতো বিক্রি হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারবে সিলেদার শুধুই জুতো চপ্পল এগুলোতে ফোকাস করছে, এর বিজনেস মডেলটাও তুমি বুঝতে পারবে। স্টক মার্কেটে ইনভেস্টেড কোম্পানিগুলোও ঠিক সেরকম। যেরকম ধরো ব্রিটানিয়া, এই কোম্পানি শুধুই এফএমসিজি প্রোডাক্ট যেরকম বিস্কিটস, কেক এগুলো বানায়। আর এই এফএমসিজি প্রোডাক্ট, বিস্কিট, কেক, এদের ডিমান্ড কখনো যাবে না। তুমি ওয়েস্ট বেঙ্গলেই ধরো, প্রত্যেকটা ঘরে ব্রিটানিয়ার মারি বিস্কিট তো হবেই। ব্রিটানিয়ার মারি বিস্কিট ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কারোর সকালই হয় না। তো তুমি বুঝতেই পারছো ব্রিটানিয়ার ডিমান্ড কোনোদিনই কমবে না। ঠিক সেরকমভাবে টাটা স্টিল, এরা শুধু স্টিলই প্রোডাকশন করে, আর এই স্টিলই হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ব্যাকবোন। তো এটাও বুঝতে পারছো টাটা স্টিল এরকম কোম্পানি না যে ফিউচারে এ ডুবে যেতে পারে। তো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস মডেল হয়, এটা তোমাকে বুঝতে হবে। এবারে কিছু কিছু কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজও অনেক বেশি হয়। সাপোজ তুমি একটা পাড়ায় চায়ের দোকান খুলেছো,
তুমি কি কখনো তোমার চায়ের দোকানের সাথে শর্মার চায়ের দোকানের তুলনা করতে পারবে? না। কেন কি শর্মার চায়ের অলরেডি একটা ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড ভ্যালিউ আছে, কাস্টমার বেস অলরেডি আছে, ফ্যান চারিদিকে, লয়াল কাস্টমার বেস আছে। সেখানে তোমার একটা নতুন দোকান কখনোই শর্মার সাথে কম্পিট করতে পারবে না। আইটিসির যে সিগারেট মার্কেট আছে, গোল্ড ফ্লেক বা ক্লাসিক, ধরো কোনো নতুন কোম্পানি যদি ঢোকেও, তোমার কি মনে হয় এগুলোকে বিট করতে পারবে? এখানে লোকজন সারাদিন ক্লাসিক গোল্ড ফ্লেকেরই সিগারেট খেয়ে যায়। ঠিক সেরকম ভাবেই এশিয়ান পেইন্টস, যে কোনো বাড়ির রং হলেই প্রথমে আমাদের যদি কোনো নাম মুখে আসে সেটা হচ্ছে এশিয়ান পেইন্টস। এদের ডিস্ট্রিবিউশন সিস্টেম এতটাই স্ট্রং যে অন্য কোনো কোম্পানির একে বিট করা খুব মুশকিল হয়ে যেতে পারে। এটা তো গেল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। কিভাবে কিছু কিছু কোম্পানির এই অ্যাডভান্টেজগুলো থাকে, তার জন্য তারা প্রফিট বেশি বানায়। এবারে আমরা আসছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, ইন্ডাস্ট্রি কিভাবে তুমি অ্যানালাইজ করবে। তুমি এটা ভাবো, এটা তো স্বাভাবিক, কোনো ইন্ডাস্ট্রি যদি গ্রোয়িং হয়, গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে যা যা কোম্পানি আছে সেই কোম্পানিগুলো যদি ভালোভাবে প্রোডাক্ট দিতে পারে, স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলো প্রফিট বানাবে। ফর এক্সাম্পল, ইভি ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি। এখন আমরা সবাই জানি ইভি ইন্ডাস্ট্রি একদম গ্রোয়িং মার্কেট। তাই এই ইন্ডাস্ট্রির যে যে কোম্পানিগুলো আছে যারা ইভি কার্স বানাচ্ছে, যেরকম টাটা মোটরস, ওলা কোম্পানি, অবভিয়াসলি ইন ফিউচার ইভি যদি গ্রো করে এই কোম্পানিগুলো অবশ্যই গ্রো করবে। ঠিক সেরকমভাবে কোডাক। আমরা সবাই ছোটবেলায় রিল ক্যামেরা নিশ্চয়ই দেখেছি। কখনো ভেবেছো যখন ডিজিটাল ক্যামেরা এসেছে এই রিল ক্যামেরা কোথায় গেছে? রিল ক্যামেরার মার্কেট এখন পুরো শেষ, সেই জন্য কোডাকও পুরো ডুবে গেল। তো এটা তো গেল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। এবারে তুমিই ভাবো, কোনো একটা কোম্পানিকে যদি গ্রো করতে হয়, সেই কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম অবভিয়াসলি খুব স্ট্রং হতে হবে, ভালো ম্যানেজমেন্ট প্রসেস থাকতে হবে, তাহলেই সেই কোম্পানি গ্রো করবে। সেই জন্য কোম্পানির ম্যানেজমেন্ট কোয়ালিটি কীরকম, মালিক কীরকম, সেইগুলো তোমাকে একটু চেক করতে হবে। যদি মালিক ভালো হয়, ম্যানেজমেন্ট প্রসেস ভালো হয়, সেই কোম্পানি ভালো হবে। কোম্পানির সিইও বা মালিকই যদি ইনএফিশিয়েন্ট হয়, করাপ্ট হয়, তাহলে কি সেই কোম্পানি কখনো গ্রো করবে? না। সেই সব কোম্পানিতে ইনভেস্টারদের রিস্কও অনেক বেশি থাকে, আর এরকম কোম্পানিগুলোতে ইনভেস্টারের রিস্কও অনেক বেশি থাকে। ফর এক্সাম্পল ইনফোসিস, নারায়ণ মূর্তি স্যার, ইনি এতটাই ট্রান্সপারেন্ট, এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এত ভালো আছে, সেই জন্য ইনফোসিস এত ভালো পারফর্ম করছে। আর সেখানেই যদি তুমি ইয়েস ব্যাংক দেখো, রানা কাপুরের আন্ডারে ইয়েস ব্যাংক প্রায় ডুবেই গেছিল, হাজার হাজার মানুষের টাকা আটকে গেছিল ইয়েস ব্যাংকে। তাহলে এখনো অবধি আমরা যেগুলো বুঝলাম, বিজনেস মডেল, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট কোয়ালিটি, এই চারটে জিনিস হলো তোমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ভিতরে এই চারটে টপিকস তোমাকে খেয়াল রাখতে হবে। আই হোপ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস তোমাদের কাছে এখন ক্লিয়ার যে কী কী জিনিস তোমাদেরকে দেখতে হবে। এবার আমরা আসছি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। কোম্পানির প্রফিট কতটা আছে, কোম্পানির ক্যাশ ফ্লো কতটা, কোম্পানিতে কত বেশি লোন আছে, এই সব কিছু বোঝার জন্য আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইউজ করি। কোয়ান্টিটিভ নামেই যেরকম বোঝা যাচ্ছে, এখানে নাম্বারস নিয়ে কথা হতে চলেছে। সেই জন্য কোনো কোম্পানি আদৌ কতটা প্রফিট বানাচ্ছে, সে কত বেশি লোন নিয়েছে, তার ক্যাশ ফ্লো কীরকম, ডিফারেন্ট ডিফারেন্ট রেশিও কী, এই সব কিছুর জন্য আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টস চেক করি। প্রথমেই আসছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দিয়ে আমরা কি বুঝি? কোম্পানি আদৌ প্রফিটে আছে কি লসে আছে, কোম্পানি টোটাল কতটা রেভিনিউ হয়েছে, ওই রেভিনিউয়ের মধ্যে কোম্পানির নেট প্রফিট কতটা কামাচ্ছে, কি আদৌ কামাচ্ছে কিনা, এটাই মেনলি ইনকাম স্টেটমেন্টে থাকে। ইনকাম স্টেটমেন্ট দেখে মেনলি আমরা এই জিনিসগুলোই বুঝি। এবারে আসি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট দেখে কোম্পানির টোটাল অ্যাসেট কত আছে, কোম্পানি কতটা লোন নিয়েছে, কোন শেয়ার হোল্ডারের কত টাকা ইনভেস্ট আছে, এই সব কিছু আমরা বুঝতে পারি ব্যালেন্স শিট থেকে। ফর এক্সাম্পল, এইচডিএফসি ব্যাংকের অ্যাসেট অনেক ভালো এবং এইচডিএফসি ব্যাংকের লোন রিপেমেন্ট প্রসেসও অনেক ভালো, সেজন্য এইচডিএফসি ব্যাংকে তুমি খুব স্ট্রং হিসাবেও কনসিডার করতে পারো তোমার ইনভেস্টমেন্ট পারপাসে। ঠিক সেরকমভাবেই আদানি গ্রুপের ডেট টু ইকুইটি রেশিও অনেক বেশি, সেই জন্য আদানি গ্রুপ কম্পারেটিভলি রিস্কি। এবারে আমরা আসি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হয়। নাম শুনে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ক্যাশ ফ্লো মানে ক্যাশের ফ্লোকে আমরা বোঝাচ্ছি। কোনো কোম্পানির কাছে বা কোনো ব্যক্তির কাছে কত টাকা আসছে প্লাস ওই ব্যক্তিটার কাছ থেকে কত টাকা বেরিয়ে যাচ্ছে, এটারই হিসাবকে আমরা বলি ক্যাশ ফ্লো।
চলো একটা এক্সাম্পল নিয়ে বুঝি। ধরো তোমার একটা রেস্টুরেন্ট আছে, আর প্রতিদিন তোমার ওই রেস্টুরেন্টে নিয়ার অ্যাবাউট 10,000 টাকা রেভিনিউ হচ্ছে। ওই 10,000-এর মধ্যে তোমার টোটাল খরচা যাচ্ছে 7,000, যেরকম গ্যাস, খাবার, বাকিদের স্যালারি, এই সব কিছু মিলিয়ে পার ডে হিসাবে 7,000 টাকা তোমার খরচা হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখন কত টাকা বাঁচছে? তোমার টোটাল রেভিনিউ মাইনাস তোমার খরচা, 10,000 মাইনাস 7,000, 3,000। তোমার কাছে পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে 3,000। আর এখানেই যদি তোমার এক্সপেন্স বেশি হয়ে যেত, ধরো 10,000 তোমার রেভিনিউ আর তোমার পার ডে এক্সপেন্সই হচ্ছে 11,000 টাকা, তখন তোমার ক্যাশ ফ্লো নেগেটিভ মাইনাস 1,000 টাকা হয়ে যেত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি তোমার এক্সপেন্স রেভিনিউয়ের থেকে বেশি হয়, তোমার ক্যাশ ফ্লো নেগেটিভে চলে যাবে। সেটা তোমার কোম্পানির জন্য খুব খারাপ জিনিস, তুমি কখনো প্রফিট বানাতেই পারবে না, আর তোমার কোম্পানি ইন ফিউচার ডুবে যাবে। এবার চলো একটু ডিপলি অ্যানালাইজ করি। ক্যাশ ফ্লো মেনলি 3 টাইপের হয়। ফার্স্ট হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। বিজনেসের যে মেন প্রোডাক্ট সেটা কেনা বেচা হয়ে যে টাকাটা আসে সেটা হচ্ছে তোমার অপারেটিং ক্যাশ ফ্লো। সেকেন্ড হচ্ছে ইনভেস্টিং ক্যাশ ফ্লো। নাম শুনেই বোঝা যাচ্ছে, ওই কোম্পানিটা যদি কোনো স্টকে ইনভেস্ট করে বা কোনো অ্যাসেট কেনে, কোনো প্রপার্টি থেকে বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা আসে সেটা হচ্ছে ইনভেস্টিং ক্যাশ ফ্লো। আর লাস্ট হচ্ছে ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। লোন নেওয়া বা রিপে করা বা ডিভিডেন্ড, এইগুলো আসে তোমার ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লোর মধ্যে। ধরো তোমার মান্থলি কিছু স্যালারি আসছে, কিন্তু তোমার নিজের এক্সপেন্স সেই স্যালারি থেকে বেশি, তাহলে তুমি নেগেটিভ ক্যাশ ফ্লোতে আছো, তুমি একদমই ফাইন্যান্সিয়ালি স্টেবল নও। আই হোপ ক্যাশ ফ্লো বেসিক কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসও আমরা বুঝে গেলাম। কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের মধ্যে কি কি রয়েছে? ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট, যেটা হচ্ছে প্রফিট এবং লস। সেকেন্ড ব্যালেন্স শিট, সেটাতে বোঝা যায় কোম্পানির লোন বেশি কি কম। থার্ড হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 3টে জিনিস আসছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের মধ্যে। এবারে কোম্পানির কিছু প্রফিটেবিলিটি রেশিওজ আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এই প্রফিটেবিলিটি রেশিও দেখে আমরা কি বুঝি? কোম্পানি টোটাল যত টাকার মাল বিক্রি করছে আর এন্ডে গিয়ে আদৌ ওর কত টাকা প্রফিট হচ্ছে, এইটা বোঝার জন্য এই রেশিওগুলো আমরা ইউজ করি। হতে পারে ফার্স্ট টাইম শুনলে তোমার নামগুলো একটু ডিফিকাল্ট মনে হবে, টাইম নিয়ে ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, দরকার হলে একবারের জায়গায় 2বার 3বার দেখো, যাতে প্রত্যেকটা টার্ম তোমার ক্লিয়ার হয়ে যায়। প্রথমেই আসি প্রফিট মার্জিনে। এই প্রফিট মার্জিনটা কি হয়? প্রফিট মার্জিন ইকুয়ালস টু নেট প্রফিট বাই টোটাল রেভিনিউ ইন্টু 100। চলো একটা এক্সাম্পল নিয়ে বুঝি। ধরো তুমি একটা চপের দোকান খুলেছো, আর এই চপ শিল্প তো ওয়েস্ট বেঙ্গলে খুব ফেমাস, তাই এই এক্সাম্পলটাই নিচ্ছি। সেই চপের দোকানে তোমার পার ডে টোটাল রেভিনিউ হচ্ছে 10,000, কিন্তু পার ডে তোমার টোটাল কস্ট চলে যাচ্ছে 7,000। যেমন ধরো তেল, গ্যাস, এই সব কিছুতে তোমার 7,000 টাকা বেরিয়ে যাচ্ছে। পার ডে তোমার কত টাকা প্রফিট হচ্ছে? 10,000 মাইনাস 7,000, 3,000 টাকা। তোমার প্রফিট মার্জিন হবে 3,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100 ইকুয়ালস টু 30%। মানে পার ডে তুমি 30% মার্জিনে প্রফিট কামাচ্ছ। এবার চলো একটা রিয়েল এক্সাম্পল নিয়ে দেখি। আইটিসি ভার্সেস টাটা স্টিল। আইটিসি টোটাল রেভিনিউ 60,000 কোটি টাকা, টোটাল প্রফিট 15,000 কোটি টাকা। তাহলে ওর প্রফিট মার্জিন কত হবে? প্রফিট মার্জিন ইকুয়ালস টু 15,000 কোটি বাই 60,000 কোটি ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 25%। তাহলে আইটিসির 25% হচ্ছে তার প্রফিট মার্জিন। ঠিক সেরকমভাবেই টাটা স্টিলের টোটাল রেভিনিউ 1,50,000 কোটি আর প্রফিট 10,000 কোটি টাকা। তাহলে টাটা স্টিলের টোটাল প্রফিট মার্জিন কত হবে চলো দেখি। টাটা স্টিলের প্রফিট মার্জিন ইকুয়ালস টু 10,000 কোটি ডিভাইডেড বাই 1,50,000 কোটি ইন্টু 100, যেটা দাঁড়াচ্ছে নিয়ার অ্যাবাউট 6.7%। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আইটিসির প্রফিট মার্জিন টাটা স্টিলের প্রফিট মার্জিনের থেকে বেশি। যদিও ইউজুয়ালি এফএমসিজির যে প্রোডাক্টগুলো হয় ওই কোম্পানিতে প্রফিট মার্জিন একটু বেশি হয়, কিন্তু যে স্টিল কোম্পানি এই টাইপের কোম্পানিগুলোতে প্রফিট মার্জিন একটু কমই হয়। তো ওইভাবে কম্পেয়ার করার কিছু নেই। সেক্টর টু সেক্টর এটা ডিফার করতে পারে, কোনো কোনো সেক্টরে প্রফিট মার্জিন একটু বেশি থাকে, কোনো কোনো সেক্টরে প্রফিট মার্জিন একটু কম থাকে। ধরো তুমি একটা মিষ্টির দোকান খুলেছো, ওই দোকানে বছরে টোটাল 5 লাখ টাকা তুমি প্রফিট কামাচ্ছ। তোমরা টোটাল 10 জন মিলে ওই কোম্পানিটা খুলেছিলে। তাহলে চলো বুঝি তোমার এখানে প্রফিট পার্সেন্টেজ কত হওয়া উচিত। এই প্রফিটেবিলিটি রেশিওস আমাদের বোঝাতে সাহায্য করে কোম্পানি টোটাল কতটা প্রফিট করেছে,
শেয়ার হোল্ডার্সদের টাকা এফিশিয়েন্টলি ইউজ হয়েছে কিনা, কোম্পানি কি আদৌ প্রফিট বানাচ্ছে নাকি বাইরে থেকে শুধু দেখতেই ভালো লাগছে কোম্পানি। এই রেশিওগুলো এত ইম্পর্টেন্ট কেন কি যদি এগুলো তুমি নাই বোঝো, কোম্পানি যদি এন্ডে গিয়ে নেট প্রফিট নাই থাকে, লং টার্মে এই কোম্পানিগুলো তোমাকে লস দিতে বাধ্য। চলো এবারে একটা একটা করে এই রেশিওগুলো বুঝি এগুলো কি হয়। প্রথমেই আসছে আর্নিং পার শেয়ার বা ইপিএস। তোমার পার শেয়ার কতটা তুমি প্রফিট বানাচ্ছ, এটাই হচ্ছে ইপিএস। আর এই ইপিএস এর ফর্মুলা কি? ইপিএস ইকুয়ালস টু নেট প্রফিট মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড বাই টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার্স। চলো এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তুমি আর তোমার 4জন বন্ধু মিলে একটা মোমোর দোকান খুললে, আর টোটাল সেখানে প্রফিট হলো 1 লাখ টাকা। আর ধরো তুমি একা ওই কোম্পানির 50% ওনার হলে, আর বাকি 4জনের কাছে কোম্পানির বাকি 50% ডিভাইড করা রয়েছে, তাহলে তোমার শেয়ারে কত টাকা প্রফিট হবে তুমি কিভাবে বুঝবে? তুমি 1 লাখে 50% মানে 50,000 টাকা লাভ পাবে। কিন্তু এটাই যদি একটা পাবলিক কোম্পানি হয়, তখন প্রফিট ওই কোম্পানির সব শেয়ার হোল্ডারের কাছে ডিভাইড হয়ে যায়। চলো একটা রিয়েল টাইম টিসিএস এর ইপিএস ক্যালকুলেশন করে তুলছি। টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসের টোটাল নেট প্রফিট 40,000 কোটি টাকা, আর মার্কেটে টোটাল টিসিএস এর 400 কোটি শেয়ারস আছে। তাহলে টিসিএস এর ইপিএস কত হবে? 40,000 কোটি ডিভাইডেড বাই 400 কোটি ইকুয়ালস টু 100। তাহলে টিসিএস এর পার শেয়ার প্রফিট কত হচ্ছে? 100 টাকা। মানে ধরো তোমার কাছে যদি টিসিএস এর 5টা শেয়ার থাকে, তুমি টোটাল 100 ইন্টু 5 500 টাকা প্রফিট বানাতে পারবে। আই হোপ ইপিএস এর ক্যালকুলেশনটা তোমরা বুঝেছো। এবার আমরা বুঝি ইপিএসটা কেন এত ইম্পর্টেন্ট। ইপিএস যত বেশি হবে, তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো কোম্পানি অত বেশি প্রফিট বানাচ্ছে। আর যদি ইপিএস এর ভ্যালু কমতে থাকে, তার মানে কোম্পানির প্রফিটও কমে যাচ্ছে। আর অবশ্যই ইপিএস এর যদি গ্রোথ থাকে, শেয়ার প্রাইসের দামও বাড়ার পোটেনশিয়াল বেড়ে যাবে। এবার টিসিএস আর ইনফোসিসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, টিসিএস এর ইপিএস হচ্ছে 100, ইনফোসিস এর ইপিএস হচ্ছে 70। মানে টিসিএস এর ইপিএস বেশি হওয়ার জন্য এর প্রফিট করার এফিসিয়েন্সিও ইনফোসিসের থেকে বেশি। আই হোপ ইপিএস কি হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো সেকেন্ড রেশিও বুঝে নিই, যেটা হচ্ছে আরওই, রিটার্ন অন ইকুইটি। এই আরওই দিয়ে আমরা কি বুঝি? কোম্পানির মালিকের টাকা কতটা এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে সেটা বোঝা যায় এই আরওই থেকে। আর এই আরওই ফর্মুলা চলো দেখে নিই। আরওই ইকুয়ালস টু নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি ইনটু 100। আমার মনে হয় এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরাও একটু বেশি ভালো করে রিলেট করতে পারবে। ধরো তুমি একটা ক্যাফে খুলেছো, ওই ক্যাফেতে টোটাল তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করেছো। এবার 1 বছরে তুমি 1 লাখ টাকা ধরো প্রফিট বানালে, তাহলে এর আরওই কত হবে? আরওই হবে 1 লাখ ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 20%। মানে তুমি তোমার নিজের টাকা দিয়ে 20% রিটার্ন জেনারেট করেছো। এটাই হচ্ছে তোমার আরওই। এবার চলো টিসিএস এবং এলআইসি এর আরওই কম্পেয়ার করে দেখি। টিসিএস এর নেট প্রফিট 40,000 কোটি টাকা। সেখানেই টিসিএস এর টোটাল যত শেয়ার হোল্ডার্স আছে, সবার ইকুইটি ভ্যালিউ মিলে দাঁড়াচ্ছে 1,20,000 কোটি। তাহলে টিসিএস এর আরওই কি হবে? আরওই ইকুয়ালস টু 40,000 কোটি ডিভাইডেড বাই 1,20,000 কোটি ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে নিয়ার অ্যাবাউট 33%। সেখানে এলআইসি যদি আমরা দেখি, এলআইসি এর নেট প্রফিট 10,000 কোটি টাকা, আর শেয়ার হোল্ডার্স ইকুইটি 2 লাখ কোটি টাকা। তাহলে আরওই কত হবে? আরওই ইকুয়ালস টু 10,000 কোটি ডিভাইডেড বাই 2 লাখ কোটি ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 5%। এবার তুমি যদি ইনভেস্ট করো, তোমার জন্য বেস্ট অপশন কোনটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। টিসিএস এখানে তোমার জন্য বেটার অপশন। কেন? টিসিএস তোমাকে 33% আরওই দিচ্ছে, আর এলআইসি তোমাকে 5% আরওই দিচ্ছে। ইন জেনারেল আরওই যদি মোর দেন 15% হয়, সেটাকে আমরা ভালো আরওই হিসাবে কনসিডার করতে পারি। আর যদি 20-এর উপর হয়, তাহলে তুমি ভাবতে পারো যে এটা এক্সিলেন্ট স্টক ফর ইনভেস্টমেন্ট। আই হোপ আরওই তোমাদের এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট রেশিও আমরা বুঝি, রিটার্ন অন অ্যাসেট বা আরওএ। কোম্পানির যা অ্যাসেট আছে, সেই অ্যাসেট থেকে কোম্পানি কতটা প্রফিট বানাচ্ছে, এটা হচ্ছে তোমার আরও এর মধ্যে পড়ে। আর এই আরও এর ফর্মুলা কি? আরও ইকুয়ালস টু নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100। যদি ভুলে যাও, আমি আবারও বলছি, ফর্মুলাগুলো লিখে রাখতে পারো বা ভিডিওটা সেকেন্ড টাইম পুরো গো থ্রু করো। এবার চলো
সেম ভাবে একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। ধরো তুমি একটা কোনো কারখানা বা কোনো একটা বিজনেস খুলেছো, সেখানে অ্যাসেট কি কি হবে? তোমার যে মেশিনস আছে সেগুলো, যে জমির ওপর করছো সেই জমির দাম, এইগুলো হচ্ছে তোমার অ্যাসেট। এই সব অ্যাসেট মিলিয়ে ধরো তোমার টোটাল দাম, ফর এক্সাম্পল এই সব অ্যাসেট মিলিয়ে তোমার দাম পড়ছে 10 লাখ টাকা। এবার তুমি 1 বছরে প্রফিট বানালে 2 লাখ টাকা, তাহলে টোটাল আরওএ হলো 2 লাখ বাই 10 লাখ ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 20%। তার মানে তুমি টোটাল অ্যাসেটে যা ইনভেস্ট করেছিলে তার 20% প্রফিট তুমি জেনারেট করতে পারছো। এবার সেম ভাবে দুটো কোম্পানি চলো কম্পেয়ার করে দেখি আরওএ কোনটার বেশি কোনটার কম। তো এখন আমরা টিসিএস এবং আদানি পাওয়ার এই দুটো কোম্পানি কম্পেয়ার করে দেখবো। টিসিএস এর নেট প্রফিট কত? 40,000 কোটি টাকা। আর টোটাল অ্যাসেট কত টাকার আছে? 1 লাখ কোটি টাকা। তাহলে টিসিএস এর আরওএ কি হবে? আরওএ ইকুয়ালস টু 40,000 কোটি ডিভাইডেড বাই 1 লাখ কোটি ইন্টু 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 40%। এবার আসি আদানি পাওয়ারে। আদানি পাওয়ারের টোটাল নেট প্রফিট হচ্ছে 5,000 কোটি টাকা এবং টোটাল অ্যাসেট ভ্যালু হচ্ছে 1 লাখ কোটি টাকা। তাহলে আদানি পাওয়ারের আরওএ কত হবে? 5,000 কোটি ডিভাইডেড বাই 1 লাখ কোটি ইন্টু 100, মানে 5%। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো টিসিএস এর আরওএ আদানি পাওয়ারের আরওএর থেকে অনেকটা বেশি। আর এই আরওএ যদি 10% এর উপরে হয় তাহলে আমরা ওটাকে ভালো আরওএ হিসাবে কনসিডার করে থাকি, যে কোম্পানিটা ভালো আরওএ প্রোভাইড করছে, ভালো কোম্পানি। আর হাই আরওএ মানে আমরা কি বুঝি? যে কোম্পানির অ্যাসেট কম টাকার হলেও অ্যাজ পার অ্যাসেটের রেসপেক্টে কোম্পানি বেশি টাকা প্রফিট জেনারেট করছে। আই হোপ যে রেশিওগুলো রয়েছে তিনটি আমি খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা যে কি শিখলাম, যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দু রকম হয়, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ দিয়ে আমরা কোম্পানির ম্যানেজমেন্ট, ওনার কিরকম, কোম্পানি পারফর্ম করবে সেগুলো প্রেডিক্ট করতে পারি। আর সেখানে কোয়ান্টিটিভ থেকে আমরা কোম্পানির ব্যালেন্স শিট বলো, ফাইন্যান্সিয়াল রিপোর্টস বলো, ওগুলো অ্যানালাইজ করে আমরা এটা বুঝি যে কোম্পানি পাস্টে কতটা প্রফিট বানিয়েছে, লস বানিয়েছে, ক্যাশ ফ্লো কিরকম, প্রফিট মার্জিন কিরকম, এবং ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল রেশিওস কি হয়, সে সব কিছু আমরা শিখেছি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবো। তাহলে আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের দিন।